সবার মনে আজকে একটাই প্রশ্ন, কলকাতার মাটিতে যে পিচে খেলা হবে ওই পিচটা কোন ধরনের বিহেভ করবে। খেয়াল করে দেখবেন, গতকাল কিন্তু দুইটা দলই সাউথ আফ্রিকা এমনকি নিউজিল্যান্ড একই মাঠে প্র্যাকটিস করছে, এমনকি দলের ক্যাপ্টেন এমনকি কোচ পিচটা সম্পর্কে অবগত আছেন। তারা কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন পিচটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এমনকি তারা আশা করতেছে ওই পিচ থেকে হালকা টানও আসতে পারে। খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু এটাকে ট্রেডিশনাল কলকাতার উইকেট বলে থাকি, যেখানে পেসাররাও সহযোগিতা পায়, যেখানে স্পিনাররাও সহযোগিতা পায়, এমনকি ব্যাটসম্যানরা রান করতে খুবই ভালোবাসে। এখন এরকম একটা অবস্থায় আজকের ম্যাচে কে বাজিমাত করবে সেটা কিন্তু আপনি অগ্রিম বলতে পারতেছেন না। তবে প্রেশার কিন্তু নিতে পারে না সাউথ আফ্রিকা। কলকাতা কেন স্পেশাল সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা করা আছে। আপনি খেয়াল করে দেখেন কলকাতা কেন স্পেশাল। মনে পড়ে কি আপনাদের? মনে পড়ে কি আপনাদের 2001 সালের সে বিখ্যাত টেস্টের কথা, যেখানে বিবিএস লাক্সমন, রাহুল দ্রাবিড়ের অনবদ্য 376, ফলোয়ান, এমনকি দ্য রাইজ অফ হরভজন সিং লাস্ট ইনিংসে যে ধরনের বোলিং করেছিলেন দুর্দান্ত। এমনকি দ্য হিটম্যান রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে 264 রান, অনবদ্য ইনিংস ভাই। এটা যদি ব্যাটিং উইকেট না হয় তাহলে কিভাবে 264 করা সম্ভব? এই মাঠের দু একটা কেলেঙ্কারিও রয়েছে, যেমন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল সম্ভবত তখন নাম, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ, সচিন রান আউট হয়ে গেছিল। এরপরে মাঠের মাঝখানে এমন ধরনের গন্ডগোল হয়, গ্যালারিতে সকল দর্শকদের বের করে কিন্তু ওই মাঠে খেলা কিন্তু করাতে হয়েছিল। এমনকি 1996 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচে যখন ইন্ডিয়া পরে ব্যাটিং করেছিল 256 রানের টার্গেট, যখন 120 রানে 8 উইকেট পড়ে যায়, গ্যালারিতে আগুন পর্যন্ত দিয়ে দেয় ভক্তরা। এই পরিমাণ খেলা ভালোবাসে তারা। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে ওই মাঠে খেলা, ওই শহরে খেলা, দ্য সিটি অফ জয় কলকাতা। কলকাতায় আজকে কে হাসবে খেয়াল করে দেখবেন। সাউথ আফ্রিকা দল কিন্তু আনবিটেন আছে এখন পর্যন্ত, তারা কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছে, কিন্তু আজকে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছে না যে তারা কি ম্যাচটাকে জিতবে কিনা। কারণটা কি? কারণটা হচ্ছে 2011 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল দেখেন, তারা নিউজিল্যান্ডের সাথে হারছে মিরপুরে, 2011 বিশ্বকাপ। এরপরে আপনি যদি 2015 সালে আসেন, 2015 সালে সে বিখ্যাত ম্যাচ, যে ম্যাচে গ্র্যান্ট এলিয়ট ডেল স্টেনকে ছক্কা মেরে খেলাটা শেষ করে দিয়েছিলেন, ওই ম্যাচেও কিন্তু পরাজয় ঘটে সাউথ আফ্রিকার। ওই দিন কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতটাই কষ্ট পেয়েছিলাম, কারণ কি তৎকালীন সময়ে সচিন রিটায়ারমেন্টের পরে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় ছিল এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স, মর্নি মর্কেল, ডেল স্টেন, তারা যেভাবে মাঠে শুয়ে পড়েছিলেন হতাশায়, আমি দেখে আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। ওই ম্যাচটা তারা হেরে গেছে। এমনকি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কিন্তু লাহোরে মানে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের কাছে 50 রানে হারছে। সুতরাং বুঝতেই পারতেছেন বড় ম্যাচে কিন্তু আপনি এই দলটার থেকে ভালো কোনো পারফরমেন্স পাচ্ছেন না। কার থেকে? সাউথ আফ্রিকার থেকে। কিন্তু তারা কিন্তু গ্রুপ স্টেজে প্রত্যেকবারই কিন্তু নিউজিল্যান্ড দলকে হারায় ফেলে। একটু খেয়াল করে দেখবেন, তারা 2007 সালে জিতছে, 2008 সালে জিতছে, 2010-এ জিতছে, 2014-তে জিতছে, এমনকি 2026-এ এবছর গ্রুপ স্টেজে কিন্তু নিউজিল্যান্ডের সাথে যখন তারা প্রথম ম্যাচে 176 বা 75 করতে পেরেছিল, 17তম ওভারে কিন্তু সাউথ আফ্রিকা খেলাটা শেষ করে দেয়। তার মানে কি? তাদের কাছে কিন্তু এনাফ স্ট্রেংথ আছে, কিন্তু যখন তারা সেমিফাইনালের মতো বড় ম্যাচে যায় তখন কিন্তু তারা পারে না। এরকম একটা অবস্থায় আজকে কিরকম বোলিং নিয়ে তারা নামতে পারে ভাই? সাউথ আফ্রিকার বোলিং কিন্তু মোটামুটি খুবই স্ট্রিক্ট, এমনকি ব্যাটিং কিন্তু খুবই সুন্দর। এখানে আপনি ধরে চড়ে 6-9 করার কোনোই ব্যবস্থা নেই। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন তাদের বোলিং কি, রাবাডা, লুঙ্গে এঙ্গেদি, মার্কো ইয়ানসেন, করবিন বশ, কেশব মহারাজ, তারা 5 জনই মূলত 4-5-20 ওভার করে ফেলবে। 6 নম্বর বোলিং অপশন হিসেবে যদি প্রয়োজন হয় এডেন মার্ক্রামকে আপনারা দেখতে পারেন, আদারওয়াইজ আপনি খেয়াল করে দেখবেন এই 5 জন কিন্তু বোলিং করবে। আপনি যদি আবার নিউজিল্যান্ডের দিকে দেখেন, এই দলটার মাঝখানে কিন্তু অনেকগুলো বোলিং অপশন রয়েছে, যেমন ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, জ্যাকব ডাফি, মিচেল স্যাটনার। এই 4 জন কিন্তু প্রিমিয়াম বোলার। আপনি 4 জন থেকে আপনি 20 ওভার পাবেন না, 16 ওভার পাচ্ছেন, কিন্তু তাদের কাছে কিন্তু অনেকগুলো অলরাউন্ডার রয়েছে, যেমন রচিন রবীন্দ্র, তিনি বল করতে পারবেন, ব্রায়ান মিচেল, তিনি বল করতে পারবেন, জিমি নিশাম, তিনি বল করতে পারবেন, এমনকি গ্র্যান্ট ফিলিপস, তিনি বল করতে পারবেন। কলকাতার পিচ থেকে কিন্তু এ ধরনের বলারদের কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে থাকে। সুতরাং বুঝতেই পারতেছেন যে আজকের ম্যাচে যে কে যে জয় পাবে ভাই সেটা আপনি অগ্রিম বলতে পারতেছেন না, কিন্তু ব্যাটিং কিন্তু দুই দলেরই মোটামুটি স্ট্রং। আমি কিন্তু আমার আগের ভিডিওতেও বলেছিলাম। তবে তুলনামূলকভাবে খাতা কলমে দেখতে কেন জানি মনে হচ্ছে আফ্রিকার ব্যাটসম্যানরা একটু বেশি পাওয়ারফুল। খেয়াল করে দেখবেন এডেন মার্ক্রাম, ডি কক, তারা যদি ভালো একটা স্টার্ট আনতে পারে তাহলে কিন্তু বিধ্বংস হইতে পারে। সেই সাথে রায়ান রিকটিলন, আমি কিন্তু মনেই করি না যে রায়ান রিকটিলন ওয়ান ডাউনের নামে, কারণ কি ওয়ান ডাউনের নামার পরে তিনি যে ধরনের ব্যাটিং করতে পারে আমার কাছে মনে হয় যেন তিনি পাওয়ার প্লেতে ব্যাটিং করতেছেন। বিধ্বংসী মানে বিধ্বংসী। 4 নম্বরে বাচ্চা ছেলে ব্রেভিস, দুর্দান্ত খেলতে পারতেছে কিন্তু এই ছেলেটা, দুর্দান্ত মানে দুর্দান্ত। ডেভিড মিলার, স্টাফস, এই 6 জন মিলে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতে পারতেছে, এমনকি মার্কো ইয়ানসেন। অন্যদিকে আপনি যদি নিউজিল্যান্ড দলের দিকে দেখেন, টিম সাইফার্ট, ফিন অ্যালেন এবারে বিশ্বকাপের অন্যতম সেরা ঝুটি, তারা কিন্তু ভালো খেলতে পারতেছে। 3 নম্বরে গ্ল্যান ফিলিপস, 4 নম্বরে গ্ল্যান ফিলিপস, 3 নম্বরে রচিন রবীন্দ্র,
ডায়াল মিচেল, ভাই ভারত চ্যাম্পিয়ন, তারা কিন্তু ভালো খেলতে পারতেছে। এখন আজকে যারা প্রেশার চোখ করতে পারবে, যারা প্রেশারের ম্যাচে একটু ভালো খেলতে পারবে, তারাই কিন্তু আজকে ম্যাচে জয়ী হতে পারবে। আপনি গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলতে পারবেন না, পিচটা যেরকমই হোক, কন্ডিশনটা যেরকমই হোক, কে জয়লাভ করবে অগ্রিম বলতে পারবে না। তবে সাউথ আফ্রিকার ফেভারিট কেন মনে হচ্ছে? টেম্বা ভুমা যখনই ডাব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল, কেন জানি মনে হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে তাদের ভাগ্য চিরতরে পাল্টে গেছে। তারা যে চোকার ছিল, তাদের যে চোকার ট্যাগ ছিল, মনে হয় তিনি সেই চোকার ট্যাগটা সরাই দিয়েছেন। হয়তোবা এবারে বিশ্বকাপ থেকে আমরা সেটা প্রতীয়মান একটা ফল আমরা পাইতে পারি। যদি আজকে তারা হেরে যায়, তখন আমি কিন্তু কষ্ট পাবো ভাই। কারণটা কি? আমরা কিন্তু 1999 সাল থেকে যদি তাদের দলগুলো একটু দেখি, 1999 তখনও কিন্তু ওই বিশ্বকাপ থেকে কিন্তু আমি খেলাটা এত ভালো করে বুঝি না, কিন্তু 2003 থেকে কিন্তু আমি ভালোই বুঝি। 1999 থেকে যদি দেখি, তাদের দল কিন্তু মোটামুটি ভালো স্ট্রং। তাহলে এই দল নিয়ে তারা কেন হারে, সে প্রশ্ন উত্তর কিন্তু আপনি পাবেন না। দেখেন 1999 সালে যে দলটা নিয়ে তারা খেলতেছিল, গেরি ক্রিস্টেন, হার্শেল গিবস, হ্যান্সি ক্রনি, জন্টি রোডস, মার্ক বাউচার, জ্যাক ক্যালিস, ল্যান্স ক্লুজনার, নিকি বুয়ে, অ্যালেন ডোলান্ড, শন পুলক। ভাই এইখানে যে সকল প্লেয়ার আছে মারাত্মক। শন পুলক ভালো বোলিং করতে পারতেন, ল্যান্স ক্লুজনার বিশ্ববিখ্যাত অলরাউন্ডার ছিলেন, জ্যাক ক্যালিস, মার্ক বাউচার, জন্টি রোডস, হ্যান্সি ক্রনি তৎকালীন ক্যাপ্টেন ছিলেন। গেরি ক্রিস্টেনের খেলা সম্পর্কে আপনারা ভালো করে জানেন, টপ অর্ডারে তিনি কোন ধরনের ড্যাশিং ব্যাটিং করতে পারতেন। হার্শেল গিবস মারাত্মক ব্যাটসম্যান। এর পরের বছর দেখেন 2003 সালে গ্রাহাম স্মিথ ওপেনিং এ আসলেন, হার্শেল গিবস, গেরি ক্রিস্টেন, বুটিয়ার ডিপেনার তখন দলে আসলেন, জ্যাক ক্যালিস আছে, রোডস আছে, শন পোলক্স আছে, অ্যালেন ডোলান্ড আছে, মাকা অ্যান্টনি আছে, নতুন করে সংযোজন হয়েছে, অ্যান্ড্রু হল, লেন্স ক্লোজনার, এমনকি রবিন পিটারসন। এটা কিন্তু 2003 সালে মোটামুটি দল কিন্তু মোটামুটি খুবই স্ট্রং টিম। কিন্তু 2007 যখন গেল, তখন 2-4 জন প্লেয়ার একটু পরিবর্তন ঘটলো। যেমন গেরি ক্রিস্টেন অবসরে চলে গেলেন, বুটিয়ার ডিপেনার অবসরে চলে গেলেন, অ্যালান ডোলান্ড অবসরে চলে গেলেন। অ্যালান ডোলান্ডকে কিন্তু বলা হতো লাইট হোয়াইটেনিং, মানে কি তিনি এত জোরে বল করতে পারতেন, মানে বজ্রপাতের মতো কিন্তু তার বল যেত। সুতরাং এই বলারটা যে কত অমায়িক বলার ছিলেন, বিশ্বের নামি দামি ব্যাটসম্যানরা কিন্তু তার বল খেলতে ভয় পেত শুধুমাত্র পেসের কারণে। যখনই তিনি অবসরে চলে গেলেন, আরেক পেস তারকা তৎক্ষণাৎভাবে দলে ঢুকে গেলেন, ডেল স্টেন। এর পরবর্তী বিশ্বকাপে 2011 বিশ্বকাপে কিন্তু আপনি তাদের ঝলক দেখতে পাবেন। গ্রাহাম স্মিথ, হাশিম আমলা। এর পরবর্তী বিশ্বকাপে হাশিম আমলা চলে আসলো, যে কিনা বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট ব্যাটসম্যান। এমনকি ওপেনিংটাকে এমনভাবে তিনি খেলছেন, দুর্দান্ত। 3 নম্বরে এভারগ্রিন জ্যাক ক্যালিস, বিশ্বের সেরা ব্যাটসম্যান, বিশ্ব সেরা বলার বলা চলে যাকে, বিশ্বের 1 নম্বর আপনি ক্রিকেটার যাকে বলতে পারবেন, জ্যাক ক্যালিস আছে, ফাফ ডু প্লেসি, এবি ডিভিলিয়ার্স, জেপি ডুবিনি, জোহান বোতা, ওয়ান পার্নেল, ডেল স্টেন, মর্নি মোলকেট, এমনকি ইমরান তাহির। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকেও আপনি শুরু করে দেখতে পারতেছেন। ইভেন 2015 সালে এই দলটা তো আরো বেশি শক্তিশালী ছিল। খেয়াল করে দেখবেন তার ওপেনিং এ রাইলি রোসো, হাশিম আমলা, 3 নম্বরে ফাফ ডু প্লেসি, 4 নম্বরে এবি ডিভিলিয়ার্স, 5 নম্বরে জেপি ডুবিনি, 6 নম্বরে ডিকক, 7 নম্বরে মিলার, ইমরান তাহির, ডেল স্টেন, মর্নি মোলকেল, ফিলিন্ডার। আমি কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে পারি নাই যে কোন সিরিয়ালে কে ব্যাটিং করতে পারছে। এখন বুঝতেই পারতেছেন, আপনি যদি নামগুলো শুনতে পারেন, প্রত্যেক বছরই কিন্তু তারা এমন একটা দল নিয়ে নামে যে তারা যে হারবে সেটা কিন্তু আপনার মাথায় আসার কথা না। যেটা এবছর তারা যে একটা দল নিয়ে নামতেছে, খেয়াল করে দেখেন, এইডেন মার্কটম, ডিকক, 3 নম্বরে রায়ান রিকচুলন, 4 নম্বরে ব্রেভিস, 5 নম্বরে মিলার, 6 নম্বরে স্টাফস, 7 নম্বরে মার্কো ইয়ানসন, 8 নম্বরে করবিন বস, 9 নম্বরে কেশব মহারাজ, 10 নম্বরে লুঙ্গি এঙ্গিডি, এমনকি 11 নম্বরে খাইগেসোরা বাডা, যে কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছে দুইজনেই। সুতরাং বুঝতেই পারতেছেন এবছর যে তারা হারবে, যদি হেরে যায় তাইলে ওই যে তারা চৌকার বড় ম্যাচে প্রেশার নিতে পারে না, বংশগতভাবে বা চিরাচরিতভাবে, একমাত্র এই কারণে যদি তারা হেরে যায়। তবে নিউজিল্যান্ড দলটাও যে একবারে খারাপ সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। প্রথমত তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতেছে, এমনকি আইসিসি ইভেন্টগুলোতে তাদের পারফরমেন্স কিন্তু খুবই হাই, মানে খুবই হাই। ম্যাট হ্যান্ডি এই বছর যে ধরনের লাইন লেগ দিয়ে বোলিং করতে পারতেছেন, এমনকি লুকি ফার্গুসন যার কাছে পেস আছে, বাউন্স আছে, এমনকি তিনি স্লো বল করতে পারতেছেন, দুর্দান্ত। আপনি যে ধরনের পিচে হোক না কেন, কলকাতায় কিন্তু আজকে আমরা একটা ভালো খেলা দেখতে পাবো। তবে আজকে যারা ভালো খেলবে তারাই কিন্তু জয় পাবে। আপনি আগে থেকে কোনোভাবে প্রেডিকশন করতে পারতেছেন না যে অমুক দল জিতবে, এমন ব্যবধানে জিতবে, আগে ব্যাটিং করলে জিতবে, পরে ব্যাটিং করলে জিতবে। এগুলো কিছুই কাজে আসবে না যদি তারা ভালো খেলতে পারে। যে কোনো টিম জিততে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।